সবার আগে মানুষ সত্য তার উপরে নাই। জীবনে লোভ আর চাওয়া পাওয়ার জটিল হিসাব আমাদের ক্রমাগত অমানবিক করে তোলে। এই সমাজে যেমন কাউকে অসহায় পেলে সবাই তার উপর চেকে বসে, এমনই আমাদের এই সমাজের সিস্টেম জীবিত মানুষকে মৃত করে, আবার মৃত মানুষের নামটাই মুছে ফেলে। এমনটি প্রিয় মালতী সিনেমাতেও ফুটিয়ে তোলা হয়েছে। আর এই ব্যাপারটা দেখানো হয়েছে এক সন্তান সম্ভবান নারীর চোখ দিয়ে, যে একা লড়ে গেছে সিস্টেমের ফাঁকফোকরের মাধ্যমে। কিন্তু সে কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, তা জানতে পারবেন আমাদের আজকের এক্সপ্লেইন ভিডিওতে। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শুধু একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই আমরা পলাশ কুমার দাস আর মালতী রানী দুই দম্পতিকে দেখি। আজ ছিল তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকী উপলক্ষে তারা কেক কাটতে থাকে আর তাদের অনেকতর সন্তানকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। মালতী পলাশকে একটি রুমাল গিফট করে, যেখানে লেখা ছিল P+M। এরপর তারা একটি পূজা মণ্ডপে আসে, সেখানে রাজ্জাকের সাথে তারা দেখা করে। ওদিকে পলাশের বাবা গ্রামে ছোটখাটো একটি মুদি দোকানি করে। সে টিভিতে নিউজ দেখে কিছুদিনের মধ্যে চালের দাম বাড়বে, তাই সে পলাশকে ফোন দিয়ে বলে কিছু টাকা পাঠাতে। এরপর রাজ্জাকের বাবা রাজ্জাকের লাইব্রেরিতে আসে, সেখানে পলাশ আর মালতীও ছিল। রাজ্জাকের বাবা পলাশকে বলে, তোমাদের একটা পুত্র সন্তান হলে দেখবা তোমাদের বাবা মা তোমাদের মেনে নেবে। পলাশ তার বাবা মার ইচ্ছার বিরুদ্ধে মালতীকে বিয়ে করেছে। মালতী নিচু বংশের মেয়ে হওয়ায় পলাশের বাবা মা তাদেরকে মেনে নেয়নি। যাই হোক, চাচার এই কথা শুনে মালতী বলে, মেয়ে হলে কি দোষ, মেয়ে হলে তো ঘরের লক্ষ্মী আসবে। এরপর তারা বাসায় চলে যায়। পলাশ কাজ করে একটি মার্কেটে টাইলসের দোকানে। সেখানে সে তার বিবাহ বার্ষিকীর মিষ্টি খাওয়ায়। কিছুক্ষণ পর মালতী রানী তার হাজবেন্ডকে ফোন দিতে থাকলে ফোন বন্ধ পায়। বাহিরেও কোনো কিছু লক্ষ্য করে মালতী। টিভি অন করলে দেখতে পায় মার্কেটে আগুন লাগার মিউজিক। আর যে মার্কেটে আগুন লেগেছে সেখানে পলাশ কাজ করত। সুদীপ আগুন লাগার নিউজ রাজ্জাককে জানায়। সুদীপ আর রাজ্জাক পলাশের বন্ধু। রাজ্জাক পলাশের সবচেয়ে কাছের বন্ধু। সে পেশায় একজন শিক্ষক, পাশাপাশি তার একটা বইয়ের দোকানও আছে। এরপর সে মার্কেটে আগুন লাগার কথা শুনে মালতীর কাছে চলে আসে। রাজ্জাক মালতী রানীর কাছে এসে বলে, পলাশের ফোনে কল ঢুকছে না, কি হয়েছে ওর? মালতী কান্না করতে করতে বলে, আমি অনেকক্ষণ যাবৎ ফোন করে যাচ্ছি। মালতীর কাছে ব্যাপারটা শুনে রাজ্জাক সিদ্ধান্ত নেয় আগুন লাগা মার্কেটের মধ্যে পলাশের খোঁজ করবে। তাই মালতীকে পরে আসতে বলে। রাজ্জাক একা আগে মার্কেটে খোঁজ করতে চায় পলাশের। রাজ্জাক ও সুদীপ এক পর্যায়ে মার্কেটের ভেতরে ঢুকে পড়ে আর পলাশকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে আগুন ঝলসে যাওয়া অবস্থায় পলাশের দেখা পায় রাজ্জাক। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়িতে তোলেন। তারপর সুদীপ মালতীকে ব্যাপারটা জানায়। সুদীপ রাজ্জাকের কথা মতো মালতীকে গাড়ির কাছে নিয়ে আসে। মালতী ঝলসে যাওয়া পলাশকে দেখে চিৎকার দিয়ে ওঠে আর কান্না করতে থাকে। কি করবে না করবে তা বুঝতে পারে না। একসময় মালতী ঝলসে যাওয়া শরীরে হাত দিতে থাকলে তা মানা করে রাজ্জাক আর বাতাস করতে থাকে। হাসপাতালে যাওয়ার সময় তারা জ্যামে আটকে পড়ে। একসময় মালতী নিজেই জ্যাম সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর পলাশের কাছে ফিরে এসে দেখে সে মারা গেছে, যেন মুহূর্তেই এক গাদা স্বপ্নের সমাপ্তি। তাই তো মালতী কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে। একসময় জ্যামের মাঝে পলাশের শরীর থেকে গন্ধ বের হলে ড্রাইভার জানায় দ্রুত নিয়ে যান, এমন গন্ধওয়ালা লাশ রাখা যাবে না। তাই দ্রুত পোড়ানোর জন্য পলাশকে শ্মশানে নিয়ে আসা হয়। এরপর মালতী তার মৃত হাজবেন্ডের সকল কার্যক্রম করতে থাকে। সকল কার্যক্রম শেষ করে মালতী তার শ্বশুর বাড়ি আসলে শ্বশুর বলে, পলাশ কি মরে যাওয়ার আগে কোনো টাকা পয়সা জমাতে পেরেছে? মালতী জানায় না, আর বলে অল্প কিছু টাকা জমিয়েছে বাচ্চার লাইকা, সেটাও একদম সামান্য। পলাশের শ্রাদ্ধ করার জন্য মালতীর শ্বশুর একসময় সেই টাকাও চেয়ে বসে, যা নিরুপায় হয়ে শুধু শোনে মালতী। তারপর সেখানে আরো কিছু কার্যক্রম শেষ করে বাসার দিকে যায়। যেতে যেতে পলাশের সাথে অনেক সুখের স্মৃতি মনে করতে থাকে মালতী। এরপর বাসায় আসা মাত্রই পলাশের শার্ট জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। রাতে বিছানায় পলাশকে খুঁজতে থাকে। এতদিনের স্বপ্নের এমন সমাপ্তি আসলেই করুণ। সকালে হলে আগুনে ঝলসে হাসপাতালে ভর্তি হওয়া মামাকে দেখতে চায় মালতী, যার অবস্থা ভালো না। ওদিকে রাজ্জাক টিভিতে নিউজে দেখতে পায় যারা মার্কেটের আগুনে মারা গেছে সরকার তাদেরকে 20 লাখ করে টাকা দেবে। পলাশের বাবাও নিউজটা দেখে। সেখানে থাকা একজন তাকে বলে, সন্তান মারা গিয়ে তোমাকে তো বড়লোক বানিয়ে দিল। পলাশের বাবা জানায় আগে টাকা পায়। সরকারি টাকা পেতে নাকি অনেক কাহিনী আছে। ওই দিন রাতে সরকারি 20 লাখ টাকার কথা মালতীকে জানাতে তার বাসায় আসে রাজ্জাক
আর সাথে নিয়ে আসে পলাশের ফ্রেমে বাঁধা একটি ছবি। রাজাক আরও জানায় সকালে মার্কেটের কমিটির সাথে দেখা করতে হবে। সে সময় বাড়ির মালিক এসে জানায় এ মাস থেকে আপনার ২,০০০ টাকা বাসা ভাড়া বাড়ানো হয়েছে। মানে টাকা না আসতেই টাকার প্রতি এক একজনের এক এক লোভ চলে এসেছে। টাকা বাড়ানো নিয়ে মালতী এনে কথা বললেও কোনো লাভ হয় না। পরের দিন সকালে রাজ্জাক এবং মালতী মার্কেট কমিটির কাছে গেলে মার্কেট কমিটির লিস্ট দেখে বলে এখানে পলাশ কুমার দাস বলে কেউ নেই। এখন মালতী জানায় এই মার্কেটে আমার হাজবেন্ড চাকরি করত, আগুন লাগার সময় সে মার্কেটেই ছিল। লিস্টে নাম নেই, এটা আপনাদের ভুল। এরপর মার্কেট কমিটি বলে যদি আপনার হাজবেন্ড আগুনে পড়ে মারা যায় তাহলে পোস্টমর্টেম রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন, দেখি কিছু করা যায় কিনা। মালতী জানায় আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম কিন্তু জ্যামের জন্য নিয়ে যেতে পারিনি, আর লাশ থেকে গন্ধ বের হলে দ্রুত পোড়ানো হয়েছে, সেজন্য ডেথ সার্টিফিকেট নেই। এসব শুনে কমিটির লোক জানায় তাহলে কাগজপাতি নিয়ে আসেন, খালি হাতে এসে কোনো লাভ হবে না। মালতী জানায় কাগজপত্র নেই বলে আমার স্বামী মারা যায়নি, এই কথা তো আর মিথ্যা হয়ে যেতে পারে না। মালতীর কাছে সব শুনে কমিটির লোক মার্কেট সেক্রেটারির কাছে যেতে বলে। এরপর মালতী এবং রাজ্জাক উপরতলার মার্কেট সেক্রেটারির কাছে যায়। এরপর পলাশ যে দোকানে কাজ করত তার ঠিকানা দিলে সেক্রেটারি চিনতে পারে, কিন্তু এরপরেও ডেথ সার্টিফিকেট পোস্টমর্টমের রিপোর্ট চায়। মালতী জানায় আমরা হিন্দু, আর ডেথ সার্টিফিকেট নেওয়ারও সময় হয়নি। সেক্রেটারি জানায় ওষুধ ছাড়া কিছুই হবে না, তাই সে আগে কাগজপত্র ম্যানেজ করে নিয়ে আসতে হবে। তখন রাজ্জাক বলে টাকা পাওয়া তার অধিকার। সেক্রেটারি সেটা নিয়েও কথা শোনায়। এরপর তারা সেক্রেটারির কাছ থেকে বের হয়ে পলাশ যেখানে কাজ করত সে মালিকের ঠিকানা বের করতে রাজ্জাককে বলে মালতী। রাজ্জাক মালিকের ঠিকানা নিয়ে এসে মালতীকে দেয়। রাজ্জাক জানায় তার অবস্থাও ভালো ছিল না, সে গত পরশু মারা গেছে। এমন আগুন লাগলো চারদিকে কেউ বেঁচে নেই। মালতী মার্কেট কমিটি থেকে বাসায় আসে, আর তখনই তার শ্বশুর আসে। সে খেতে খেতে বলে কি সার্টিফিকেট লাগবে না লাগবে সেটা তোমাদের ব্যাপার, ওই ২০ লাখ টাকা এখন আমাদের সবকিছু, তোমার অনাগত বাচ্চারও তো ভবিষ্যৎ আছে। মালতী সবকিছু চুপচাপ শুনতে থাকে। এরপর পলাশের বাবা মালতীর কাছ থেকে চলে যায় রাজ্জাকের কাছে। সেখানে গিয়ে বলে আমাদের অবস্থা কিন্তু ভালো না, টাকা না পেলে আমরা কিভাবে চলবো, মালতী আর তার বাচ্চা কেমনে চলবে। রাজ্জাক জানায় বিষয়টা দেখছি। তখন পলাশের বাবা অনেকটা রাগান্বিত অবস্থায় বলে ঘটনার দিন তো কিছুই করতে পারলে না, কাগজপত্র ছাড়া কি লিস্টে নাম ওঠানো যাবে? যা করো আর তাই করো, টাকাটা দ্রুত তোলার ব্যবস্থা করো। পরের দিন পলাশ যে দোকানে কাজ করত সেই দোকানের মালিকের বউয়ের কাছে আসে মালতী। মালতী তাকে বলে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না পলাশ সেখানে ছিল। এরপর মার্কেট কমিটির সেক্রেটারির নাম্বার দিয়ে ফোন করতে বলে। অন্যদিকে রাজ্জাককে অনেক কথা শুনতে হয় স্কুল ফেলে এভাবে মালতীর কাছে হেল্প করার জন্য। রাজ্জাকও চুপচাপ শুনে যেতে থাকে। ওই দিন মালতী আবার সেক্রেটারির সাথে দেখা করতে আসলে কিতাব নামে একজন তার কাছে আসে। সে বিভিন্ন আলাপচারিতা করতে থাকে কিন্তু তার পাত্তা দেয় না মালতী। এরপর মালতী আবার সেক্রেটারির কাছে আসলে সেক্রেটারি জিজ্ঞেস করে কাগজপত্র সব এনেছেন? মালতী বলে আপনাকে কেউ কে ফোন দিয়েছিল? সেক্রেটারি জানায় ফোন দিয়ে লাভ নেই, কাগজপত্র ছাড়া কিছু হবে না। এই বলে সে চলে যায়। এরপর মালতী সেক্রেটারি রুম থেকে নিচে নামতে থাকলে কিতাব নামের এই লোকটি আবার হাজির হয়। সে একটা দলিল দিয়ে বলে আপনার স্বামী পলাশ দাস আমার থেকে টাকা নিয়েছিল। মালতী কাগজপত্র ঘেঁটে বলে আমার স্বামী এই ব্যাপারে আমাকে কিছু জানায়নি, আর আপনি বললে কি আমি সব বিশ্বাস করব? তখন কিতাব বলে আমার কথা আপনার মানতে হবে না, সবকিছু কাগজপত্রে লেখা আছে, ওইটা মানলেই হবে। এরপর মালতী বাসার দিকে আসলে ঠিকানা চেনার জন্য কিতাবও তার পিছু পিছু আসে। মারুতি অনেকটা বিরক্তি দেখায়। এরপর টাকা নেওয়ার কাগজপত্র নিয়ে মালতী রাজ্জাকের কাছে আসে আর বলে পলাশ নাকি সুদে ৫ লাখ টাকা নিয়ে এসেছে আর ২ লাখ টাকা ফেরত দিয়েছে। রাজ্জাক কাগজপত্রগুলো চুপচাপ দেখতে থাকে। মালতী ভাবতে থাকে পলাশ হয়তো এই টাকাগুলো তার বাবাকে দিয়েছে। এরপর মালতী টাকা নেওয়ার ব্যাপারটা তার শ্বশুরকে জানায়। শ্বশুর বলে আমি এসব ব্যাপারে কিছু জানি না। এবার রাগ দেখায় মালতী। একসময় যেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় রাজ্জাক। ডাক্তার জানায় শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ কম, এটা কম থাকলে বাচ্চার গ্রোথে সমস্যা হবে, ঝুঁকি থাকে মায়েরও। হাসপাতাল থেকে ফেরার পথে কিতাব মালতীকে ফোন দিয়ে আবার টাকা চাইতে থাকে। মালতী কোনো কথা না বলে কেটে দিয়ে রাজ্জাককে জিজ্ঞেস করে টাকার ব্যাপারে সে কিছু জানে কিনা। রাজ্জাক জানায় সে কিছু জানে না। এরপর কিতাবের ঠিকানা অনুযায়ী রাজ্জাকের কিতাবের সাথে দেখা করতে আসে। রাজ্জাক এসে জানায় পলাশের কাছ থেকে যে ৩ লাখ টাকা পায় সব টাকা সে পরিশোধ করবে, মালতীকে আর যেন ডিস্টার্ব না করে। কিতাব জানায় ঠিক আছে, আর জিজ্ঞেস করে টাকা নিয়ে আসছেন কিনা।
চুপ হয়ে যায় রাজ্জাক আর বলে, পলাশ যেভাবে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করেছে আমিও সেভাবেই পরিশোধ করব। কিতাব জানায় এখন আর কিস্তিতে নিব না, আমার সব টাকা একসাথে লাগবে, সেটা আপনি দেন বা মালতী। রাজ্জাক বলে, পলাশ এখন আমাদের মাঝে নেই, আর একসাথে এত টাকা ব্যবস্থা করার পরিস্থিতিও আমাদের নেই। তখন কি তার জাল কাগজপত্র করার বুদ্ধি দেয় রাজ্জাককে। রাজ্জাক ব্যাপারটা নিয়ে মালতীর কাছে গেলে মালতী ব্যাপারটা আগেই জানতে পারে, কারণ কিতাব তাকে ফোন করে সব বলেছে। তখন রাজ্জাক জানায় পলাশ কিতাবের থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে তাকে দিয়েছিল, আর সেই টাকা দিয়ে রাজ্জাক বইয়ের দোকান দিয়েছে। ব্যাপারটা দুজনের মধ্যে গোপন ছিল বলে কেউ জানতো না। মালতী বলে, তাই বলে ব্যাপারটা আমাকে জানালে না? যাই হোক, এখন কিভাবে কিতাবের থেকে মুক্তি মিলবে সেই চিন্তা করো। রাজ্জাক জানায়, কিতাবের সাথে আমার কথা হয়েছে, তার মার্কেট কমিটিতে লোক আছে, সে সবকিছু ব্যবস্থা করে দিবে, এজন্য তাকে 2 লাখ টাকা দিতে হবে। অনেকটাই বিব্রত আর রাগী হয়ে মালতী বলে, তাহলে কি এখন জাল কাগজপত্র বানিয়ে প্রমাণ করতে হবে যা আমার স্বামী আগুনে পুড়ে মরেছে? চুপচাপ থাকে রাজ্জাক। এরপর সঠিক পথে টাকার জন্য উকিলের কাছে যায় মালতী। উকিল জানায় সবকিছু ব্যবস্থা করে দিবে, সিস্টেম আছে, তুমি টাকা না পাওয়া পর্যন্ত কেউ টাকা পাবে না। 1 দিন থেকে 10 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে, এত বছর কি কন্টিনিউ করতে পারবে? আমার ফিস আছে, আমার মামলারও কিছু ব্যাপার স্যাপার আছে। উকিলের কাছে মালতী এসব শুনতে থাকলে তাকে বারবার ফোন দিতে থাকে কিতাব, আর প্রতিবার ফোন কাটতে থাকে সে। একসময় বাড়িওয়ালা ফোন দেয় মালতীকে। এবার সে ফোন ধরলে বাড়িওয়ালা বলে, আপনার পাওনাদার দেখে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। আরো বিভিন্ন কথা শোনাতে থাকলে মালতী জানায়, এই ঝামেলা আর আপনার কাছে আসবে না। এরপর মালতী সোজা কিতাবের দোকানে যায় আর স্বামীর জাল কাগজপত্র বানাতে বলে। মালতী বাসায় ফিরে দেখে তার রুমের দরজায় তালা লাগানো। ব্যাপারটা বাড়িওয়ালাকে জানালে বাড়িওয়ালা বলে, দরজা খুলে দিতে পারি, কিন্তু 1 ঘন্টার মধ্যে রুম খালি করে চলে যেতে হবে। সেখানে দুজনের আরো অনেক কথা কাটাকাটি চলতে থাকে। এরপর বাড়িওয়ালা চলে গেলে তার পিছু পিছু যায় মালতী, আর তখনই সিঁড়িতে পড়ে যায়। এরপর ব্যথায় চিৎকার দিয়ে উঠে বাড়িওয়ালা তাকে নিয়ে হাসপাতালে আসে। মালতীর ভয়ঙ্কর অবস্থার কথা শুনে রাজ্জাকও হাসপাতালে চলে আসে। এরপর মালতীর সার্জারির জন্য ফর্মে রাজ্জাকের স্বাক্ষর করে। ওখানে ডাক্তাররা মালতীর ফ্যামিলির কেউ আছে কিনা জিজ্ঞেস করলে রাজ্জাক জানায়, আমি মালতীর ফ্যামিলির লোক। এরপর মালতীর এক মেয়ে বাচ্চা হয়। ডাক্তার জানায় মেয়ের ওজন 3 পাউন্ড এরকম, আর মায়ের অবস্থা ভালো না, এই নেগেটিভ রক্ত লাগবে। রক্তের কথা শুনে রাজ্জাক ফোন দেয় পলাশের বাবার কাছে, তারপর জানায় মালতীর মেয়ে হয়েছে। যখন এই নেগেটিভ রক্তের কথা বলে তখন পলাশের বাবা কথা ঘুরিয়ে টাকার কি ব্যবস্থা হলো সেই দিকে কথা নিয়ে যায়। মানে মানুষের টাকার উপরে এত লোভ, এই মুহূর্তেও সে এই টাকা নিয়েই পড়ে আছে। এরপর মালতী রাজ্জাককে জিজ্ঞেস করে, বাচ্চা কার মতো হয়েছে, আপনার বন্ধুর মতো নাকি আমার মতো? রাজ্জাক জানায়, তোমার মতো হয়েছে। মালতী আরো বলতে থাকে, এখান থেকে বের হয়ে আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব, এই গাঞ্জামের মধ্যে আমার মেয়েকে বড় করতে পারবো না। রাজ্জাক জানায়, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, আপনার এখন একটাই কাজ, এই বাচ্চাটাকে বড় করা, আর তোমার হাতে তো তোমার আর পলাশের টাকা আসছে। মালতী জানায়, ওই টাকা আমার লাগবে না, ওরা সত্যকে মিথ্যে বানালো, তারপর আবার 2 নাম্বারি পথে সত্যটা প্রমাণ করতে হলো, ওই টাকা আমার চায় না। মালতী আরো বলতে থাকে, ওটি করার সময় যখন আমার জ্ঞান চলে যায় তখন আমি একটা স্বপ্ন দেখি, আমি আর আমার মেয়ে শহর থেকে অনেক দূরে একটি নদীর ধারে, যেখানে অনেক আলো বাতাস, মানুষগুলো শুদ্ধ। এসব স্বপ্ন না হয়ে যদি বাস্তব হতো তাহলে কতই না ভালো হতো। এসব বলে কান্না করতে থাকে মালতী। এরপর রাজ্জাক হাসপাতাল থেকে স্কুলে এসে দেখে তার জায়গায় অন্য কেউ এসেছে আর তাকে ছাঁটাই করা হয়েছে। রাজ্জাক আবার হাসপাতাল ফিরে এসে দেখে মালতীর অবস্থাও খারাপ। ডাক্তার তাকে জানায় মালতীকে জরুরি অবস্থায় আইসিইউতে শিফট করতে হবে, কিন্তু তাদের হাসপাতাল আইসিইউতে সিট খালি নেই। রাজ্জাক তার আরেক বন্ধু সুদীপকে আইসিইউ ম্যানেজ করার জন্য ফোন দিতে থাকে। সুদীপ জানায়, সোরওয়ার্ডি মেডিকেলে আইসিইউতে বেড পাওয়া গেছে। এবার মালতীকে দ্রুত জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আবার জ্যামে আটকে পড়ে। রাজ্জাক অ্যাম্বুলেন্স থেকে নেমে রাস্তার ফাঁকা করতে থাকে। এদিকে মালতীর অবস্থা আরো খারাপ হতে থাকে। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সে মারা যায় মালতী, আর বাচ্চাটাকে রাজ্জাক নিয়ে যায়। কয়েক বছর পর মালতীর মেয়ে বড় হয়, আর তাকে দেখা যায় শহর থেকে অনেক দূরে নদীর ধারে আলো বাতাসের মাঠে খেলতে। সেখানে দেখা যায় রাজ্জাককেও। মালতীর স্বপ্নেও বাস্তবায়ন করতে রাজ্জাক মালতীর মেয়েকে নিয়ে এত দূর পথ পাড়ি দিয়েছে। আর এখানেই শেষ হয়ে যায় প্রিয় মালতী। এই গল্পে সিস্টেমের ফাঁকফোকর, জ্যামজটের করুণ ঢাকা শহরের মাঝেও এক বন্ধুর গল্প প্রাধান্য পেয়েছে দারুণভাবে। যদি আপনার জীবনে রাজ্জাকের মতো কোনো বন্ধু থাকে তাহলে বলবো আপনার জীবন ধন্য। তো কেমন লাগলো মালতী মুভির এক্সপ্লেনেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।